আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি, কাল থেকে কার্যকর। জ্বালানি তেল সংকটের প্রভাব পরিবহন ও কৃষি খাতে, পণ্য সরবরাহে বিঘ্ন। 17 তারিখে দাঁড়াইছি, এখন হচ্ছে 18 তারিখ চলতেছে। আমরা সাধারণ জনগণের একটু দুর্ভিক্ষ আছে। দেশের 6 জেলায় বজ্রপাতে 12 জনের প্রাণহানি, সুনামগঞ্জে 5 জন। হরমুজ প্রণালী খুলে দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফের বন্ধ করে দিয়েছে ইরান। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সরকার। কাল থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা করা হয়েছে, কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা করা হয়েছে, অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা করা হলো, আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে হয়েছে 135 টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর জ্বালানি তেলের বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। জ্বালানি তেলের তীব্র সংকট অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালক ও বাইকারদের। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল। প্রশাসনকে প্রতিটি পাম্পে কঠোর নজরদারি চালানোর দাবি ভুক্তভোগীদের। বৈশাখের তীব্র রোদের মধ্যেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কেউ কেউ আগের রাত 10টা থেকেই পাম্পে অবস্থান করছেন, কেউ এসেছেন ভোরে। পাম্প কর্তৃপক্ষ নির্ধারিত সময় বেঁধে দেওয়ায় যানবাহনে বসেই চালকদের অপেক্ষা করতে দেখা যায়। 17 তারিখে দাঁড়াইছি, এখন হচ্ছে 18 তারিখ চলতেছে, প্রায় 13 ঘন্টা। গতকাল রাত্রে 10টা বাজে আসছি, এখন প্রায় আপনার 12টা বাজে, প্রায় 14 ঘন্টার উপরে রাস্তায় দাঁড়ানো রোদের মধ্যে এই অবস্থাতেই আছি। আর আজকে আমার 24টা ঘন্টা পার হয়ে গেল। 48 ঘন্টার দিকেও যদি ধাবিত হই, তারপর আমি তেল নিব। ক্লান্ত মুখ আর নিদ্রাহীন চোখ, এ যেন অনিশ্চয়তার ভারে দাঁড়িয়ে থাকা। জ্বালানি তেল পেতে দেরি হবে জেনেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা। পেট্রোল পাম্পের সামনে এমন দৃশ্য এখন নিয়মিত। এখন অনেক রিকোয়েস্ট করলাম, তারপরেও তেল দিতে আসছে না। যদি তেল দেয় সর্বোচ্চ 10টা তেল দেবো। 10টা তেল দিয়ে আমি 90 কিলো গাড়ি চালাবো। এই দুর্ভোগটা আমরা যাই সমাধান, খুবই আমরা সাধারণ জনগণের একটু দুর্ভিক্ষ আছে মোটামুটি। এত বড় কোনো ম্যারাথন ট্রেনিং আমি যাইনি, কিন্তু আমার কাছে মনে হলো আজকের এই তেল নেওয়ার যে অভিজ্ঞতাটা, এটা একটা ম্যারাথন। ফুয়েল পাস বা কিউআর কোড ভিত্তিক ডিজিটাল পদ্ধতি চালু থাকলেও পাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, কারণ পাম্পগুলোতে পর্যাপ্ত তেল নেই। পাম্প মালিকদের সরবরাহ শৃঙ্খলের অব্যবস্থাপনায় এই পরিস্থিতি। সরবরাহ স্বাভাবিক রাখতে পাম্পগুলোতে মনিটরিং জোরালো করার দাবি সাধারণ মানুষের। সরজমিনে এসে সরকারের দেখা উচিত যে পাম্পগুলোতে কি অবস্থা, কি পরিমাণ তেল আসছে, কি পরিমাণ তেল দিচ্ছে। অর্ধ করে দেয় না, অর্ধ না, এটা পুরো দিন চালু করে রাখা উচিত। একজন করে যদি প্রতিনিধি রাখতো সরকারে, যে এখানে দেখাশোনা বা কিভাবে তারা সার্ভিস দিচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে তেল সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে। সময় মতো ও পর্যাপ্ত জ্বালানি না আসায় গ্রাহকদের কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। এত পরিমাণ গাড়ি বাড়ছে, এবং আগে যেমন আমাকে 9000 লিটার তেল দিত, অকটেন দিত, এখন আমাকে 13,500 লিটার দিচ্ছে, 4,500 বাড়ছে। যদি কাস্টমাররা যদি একটু সিস্টেম মানতো, এই হাওয়া ধরাটা, যে হাওয়া ধরে যে গাড়িগুলো তেল নিচ্ছে, এটা কিন্তু ওই গাড়িতেও ক্ষতি হচ্ছে। সার্বিক পরিস্থিতিতে পাম্পে তেল সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ রাখা ও কঠোর নজরদারির মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে দেশের পরিবহন ও কৃষি খাতে। বিভিন্ন এলাকায় কমেছে গণপরিবহন চলাচল, ফলে জনদুর্ভোগ বেড়েছে। ডিজেলের অভাবে বিঘ্নিত হচ্ছে সেচ কার্যক্রম। চাষাবাদের পাশাপাশি ট্রাক পিকআপের অভাবে উৎপাদিত পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পটুয়াখালীতে জ্বালানি তেল সংকটের কারণে সড়কে কমেছে গণপরিবহনের সংখ্যা। দক্ষিণের এই জেলায় সীমিত করা হয়েছে আঞ্চলিক ও দূরপাল্লার বাস চলাচল। গত 15 দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস বন্ধ রয়েছে। সড়কে কমেছে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। বরিশাল যাব তো বাসের সংকট দেখা দিচ্ছে। এখানে জ্বালানির প্রবলেমের কারণে হয়তোবা আমরা বাস ঠিকমতো পাচ্ছি না। বাস আগের চেয়ে কম থাকার কারণে আমাদের স্টেশনে এসে বসে থাকতে হয় এবং দুর্ভোগ পোহাইতে হয়। আমাদের তেলের সংকটে বাসের সংখ্যা অনেক কম, যার কারণে ভাড়া বাড়তি নেই। তারপরে মনে করেন যাত্রী আমরা দিতে পারতে আসি। বরগুনায় তেল সরবরাহ সংকটে ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সহ যাত্রীরা। তেলের অভাবে যানবাহন চলাচল কমে যাওয়ায় ভরা মৌসুমে তরমুজ বিক্রি করতে পারছেন না কৃষক। তেলের অভাবের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা পণ্য পরিবহন করতে পারতেছি না, যে আমার সংসার মনে করেন চলাই দেয়। কাঁচা মাল আমরা লোড করে যাব, আমাদের জন্য খুব সংকট করে যাচ্ছে। লস হয়ে যায়, বাড়ি অনেক লস হয়ে যায়, তাহলে তরমুজ নষ্ট হয়ে যায়। নওগাঁয় মোটরসাইকেল সহ পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সেচ পাম্প, জেনারেটর চালানো ও অন্যান্য জরুরি কাজের জন্য চাহিদা মাফিক ডিজেল পাচ্ছেন না গ্রাহকরা। আমার ধান পুরে শেষ, পানি বাগুরে তাল পাচ্ছে না, মিশিং চলছে না, পানি দেওয়া পাচ্ছে না, জমি কিভাবে আবাদ করব। ডিজেল পাওয়া যাচ্ছে না, আমরা ধান লাগাচ্ছি, ধানের সমস্যা, এখন পানি না দিলে ধানের কি অবস্থা হবে। গাইবান্ধায় মোটরসাইকেল শোরুমগুলোতে বেচা কেনায় বড় ধরনের ধস নেমেছে। চলতি মৌসুমে ক্রেতাশূন্য হয়ে পড়েছে শোরুমগুলো। বিক্রি কমেছে 50 থেকে 70% পর্যন্ত। আমরা কোনো মোটরসাইকেল বিক্রি করতে পারতেছি না। যারা কাস্টমার তাদের হাতে টাকা আছে কিন্তু তারা কিনতেছে না। এই একমাত্র জ্বালানি তেলের সংকটে তারা কিনতেছে না। এই ঈদের পরে আমাদের কোনো সেলই নাই। রাজবাড়ীতে ভোররাত থেকেই ডিজেল ও পেট্রোলের জন্য শত শত মোটরসাইকেল আর ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। জেলার 5 উপজেলায় একই চিত্র। তবে রাজবাড়ীতে কাঁচামালবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহনগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের 6 জেলায় আজ বজ্রপাতে 12 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জেই 5 জন, বাকিরা রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের বাসিন্দা। নিহত ব্যক্তিরা বজ্রপাতের সময় উন্মুক্ত স্থানে অবস্থান করছিলেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার দুপুরে আকস্মিক ঝড় বৃষ্টির কবলে পড়ে সুনামগঞ্জ জেলা। ঘটে বজ্রপাত। হাওর এলাকায় মুহূর্তে প্রাণ হারান 5 জন। তাদের 2 জন ধর্মপাশা উপজেলার, একজন তাহিরপুরের, একজন জামালগঞ্জের ও একজন দিরাই উপজেলার। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। তারা সবাই ঘরের বাইরে অবস্থান করছিলেন। একই দিনে রংপুর মিঠাপুকুরে বজ্রপাতে 2 কৃষকের প্রাণ গেছে। আহত হয়েছে কয়েকজন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আহতদের মধ্যে 5 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহে বজ্রপাতের শিকার হয়ে 2 জন প্রাণ হারিয়েছেন। তাদের একজন গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের এবং অন্যজন গফরগাঁও উপজেলার ধারাইগাঁও গ্রামের বাসিন্দা। নেত্রকোনার আটাপাড়া উপজেলার হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন একজন কৃষক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। কিশোরগঞ্জের করিমগঞ্জে ধান কাটতে গিয়ে এক কৃষক বজ্রপাতের কবলে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আমরা তথ্য পেয়েছি, জয়কা ইউনিয়নে একজন ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেছে। হবিগঞ্জেও বজ্রপাতের ঘটনা ঘটেছে। দুপুরে নবীগঞ্জ হাওরে ধান কাটতে গিয়ে প্রাণ হারান এক কৃষক। সঞ্জিতা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। দ্রুত বর্ধনশীল গাছ লাগানো এবং বজ্রপাত নিরোধক প্রযুক্তি লাইটনিং অ্যারেস্টার স্থাপনের মাধ্যমে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমানো যেতে পারে বলে মত দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ গবেষক গওহার নঈম ওয়ারা। আজ দীপ্ত টিভিকে তিনি একথা বলেন। বজ্রপাত কতগুলো স্পেসিফিক জায়গায় বেশি হয়, যেমন হাওড় এলাকায়। এর কারণ হচ্ছে ওখানে গাছপালা কম, এবং আগে যে গাছপালা ছিল, আমাদের হাওড়ের মধ্যে প্রচুর গাছ ছিল একসময়, করচ বন ইত্যাদি ছিল, সেগুলো আমরা নষ্ট করে ফেলেছি, আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করেছি এবং এটাগুলো রিপ্লেস করা হয় নাই। সরকারকে আসলে এটাকে একটা এলাকা ভিত্তি করে কোনো যে সমস্ত এলাকায় বেশি হচ্ছে সেখানে কিছু ক্রাশ প্রোগ্রাম নিতে হবে এবং স্থানীয় সরকারকে ইনভলভ করে এগুলা নিতে হবে। এবং তার মধ্যে হতে পারে লাইটিনিং অ্যারেস্টার লাগানো, হতে পারে আমরা গাছ লাগাবো প্রচুর, এবং গাছ লাগানোর চাইতে গাছগুলো সংরক্ষণ করবো। আমাদের দেশে
বৃক্ষরোপণ হয় কিন্তু বৃক্ষ সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। বড় বড় গাছ যেন কেউ আর না কাটতে পারে, এ ব্যাপারে সরকারের কিছু নীতিমালা আছে কিন্তু এগুলোর প্রয়োগ নাই। এগুলো আমাদের স্থানীয় সরকারকে এগুলো প্রয়োগ করতে হবে। বড় গাছ আর কাটা যাবে না এবং আমাদেরকে মানুষকে রক্ষা করার জন্য লাইটিনিং অ্যারেস্টার রাখতে হবে এবং আমাদের যে সমস্ত কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো আছে সেখানে বজ্রপাতে আহত ব্যক্তিদের চিকিৎসার একটা ব্যবস্থা এবং সেই ব্যাপারে একটা প্রোটোকল গড়ে তুলতে হবে এবং এগুলো রিভিউ করতে হবে প্রত্যেক বছরে যে আমাদের যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম সেগুলো কোনো কাজ করছে কিনা। এটা আমাদের কর্মসূচির ভিতরে আনতে হবে। এটা আমাদের একটা বার্ষিক কর্মসূচি, বার্ষিক বাজেটের একটা অংশ হতে পারে এবং পরে মূল্যায়নের একটা ব্যবস্থা রাখতে হবে। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 942 রোগী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 86 রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। দেশে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে 37 রোগী মারা গেছে, আর হামের উপসর্গে মৃতের সংখ্যা 178। এরই মধ্যে দেশের 61 জেলায় হাম ছড়িয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের শতকরা 83% বয়স 5 বছরের নিচে। দেশে হাম সংক্রমণের বর্তমান অবস্থা খুবই নাজুক। একে মহামারী হিসেবে বিবেচনা করা যায় বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এই অবস্থা থেকে উত্তরণে অন্তত 2 মাস লাগবে বলে মনে করেন তারা, কারণ টিকা দেওয়ার পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 2 মাস লাগে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 15 মার্চ থেকে 17 এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 37, আর সন্দেহজনক হামে মারা গেছে 174 জন। এছাড়া প্রতিদিন শতাধিক রোগী হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, মূলত যারা অপুষ্টিতে ভুগছে হামে আক্রান্ত হওয়ার পর তারাই বেশি ঝুঁকিতে পড়ছে। এদের অনেকেরই ভিটামিন এ এর ঘাটতি রয়েছে। এর মধ্যে জরুরি টিকাদান কার্যক্রম চলছে। তারপরও এই অবস্থা আরও 2 মাস স্থায়ী হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। টিকা যদি একটা শিশুর দেহে প্রয়োগ করা হয় তার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় 2-3 সপ্তাহ লাগে। এটা হলে এই শিশুর সময়টা লাগবে। আর যেখানে উপদ্রুত এলাকা সেখানকার যদি 95% বাচ্চাকে টিকাটা দেওয়া হয় তাহলে বাকি বাচ্চা অন্য আর কেউ ইনফেক্টেড হবে না। এটা করতে অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে, তবে মৃত্যু কমতে আমাদের আরও 1 মাস সময় নেবে। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে হামে শিশু মৃত্যু জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ DPPH। এতে জনস্বাস্থ্যবিদরা জানান, রোগতত্ত্ব বিবেচনায় হামের বর্তমান অবস্থাকে মহামারী বলা যায়। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনা নিয়ে গাফিলতি, আমলাতান্ত্রিক জটিলতা ও জনস্বাস্থ্যের প্রতি প্রাতিষ্ঠানিক অবহেলাকে দায়ী করেন তারা। যদি 5%-এর বেশি হয়, ধরুন একটা জায়গায় 5% সবসময় থাকে, ওটা যদি 10% হয়ে যায়, 10% সবসময় চলো 15% হয়ে যায় হঠাৎ করে একটা খুব অল্প সময়ের মধ্যে, তখন সেটাকে আমরা মহামারী এপিডেমিক বলি। কিন্তু এটা একটা অন্য বিষয় আছে। এটা হলো যে যদি ওটা মৃত্যু না ঘটায়, এটা নিয়ে আমাদের তো দুশ্চিন্তা করার কিছু নয়। আরেকটা কথা আছে, হেলথ সার্ভিস যদি এটা কোপ করতে না পারে, আমাদের ক্যাপাসিটির থেকে যদি এটা উপচে পড়ে রোগী, আমাদেরকে জরুরি পরিস্থিতি ব্যবস্থা নিতে হয়, এটা অবশ্যই পাবলিক হেলথ এমার্জেন্সি এবং এক্ষেত্রে মহামারী বলতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সমস্যার সমাধানে টিকার আওতার বাইরে থাকা শিশুদের শনাক্ত করা এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা ত্বরান্বিত করা জরুরি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিগত 2টি সরকার দেশের শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রম আরও যুগোপযোগী করা এবং সরকারের নতুন নির্দেশনাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
হামে মারা যাওয়া শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা গেছে, সামনের দিকে আরও উন্নতি হবে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। দায়িত্ব গ্রহণের 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 7টি পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এইসব পদক্ষেপের কথা জানান তিনি। বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অগ্রগতি দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনের আগে ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দুর্বার গতিতে যেভাবে অভূতপূর্ব কর্মযজ্ঞ হাতে নিয়েছে, প্রতিটি সেক্টরে এবং গণমানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিটি ক্ষেত্রে 180 দিনের যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা এক অবিস্মরণীয় অর্জন। অতীতের মতো বিরোধী দল দমনের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বিকালে রাজধানীতে 11 দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি একথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি রাজপথে সমাধানের হুঁশিয়ারি দেন জোটের নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সরকার ও বিরোধী দল। তাই দাবি আদায়ে রাজপথে সক্রিয় এখন জামায়াত ইসলামী সহ সমমনা 11 দল। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। ট্রাকের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তারা। লড়াই চলবে দুর্বার গতিতে, আসছে ফাগুনে, বসন্ততে, আগামীর দিনগুলোতে দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ হয়ে ইনশাআল্লাহ আমরা মাঠে ফিরবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জ্বালানি মন্ত্রী, এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? এই মজুদ কোথায় রেখেছেন? নতুন হাওয়া ভবন কোথায় সৃষ্টি করেছেন? সম্মানের সাথে বলা হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ। গণভোটের রায় অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের ভাষা না বুঝলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হবে। আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। পরে বিশাল মিছিল বের করা হয়, যা বিজয়নগর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে আজ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এতে বৈশ্বিক জ্বালানির বাজার ফের অস্থির হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, বুধবারের মধ্যে ইরান চুক্তি না করলে নতুন করে হামলা চালানো হবে। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকরের পর শুক্রবার বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। এমন ঘোষণায় বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি নেমে আসে, কমতে শুরু করে তেলের দাম। তবে এই স্বস্তি 24 ঘন্টাও স্থায়ী হয়নি। শনিবার ফের এই প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর থেকে অবরোধ তুলে না নেবে ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।
হরমুজ প্রণালী আবার বন্ধ করার ঘোষণার পর ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গানবোট থেকে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় জাহাজ ও নাবিকদের কোনো ক্ষতি হয়নি। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত তেহরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে। এদিকে বুধবারের মধ্যে তেহরানের সাথে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে সোমবার ইসলামাবাদে এই বৈঠক হতে পারে। অপরদিকে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায়, কিছু সশস্ত্র যোদ্ধাদের অগ্রসর হতে দেখে ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালায়। অন্যদিকে শনিবার সকালে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ফরাসি কন্টিনজেন্টের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক ফরাসি সেনা নিহত এবং 3 জন আহত হয়েছে। এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। হরমুজ প্রণালীতে প্রবেশ করে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানের নৌবাহিনী ওই জলপথ থেকে জাহাজটিকে ফেরত পাঠিয়েছে। বাংলার জয়যাত্রা ক্যাপ্টেন শুক্রবার রাতে বাংলাদেশের গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত 12:30টার দিকে জাহাজটি হরমুজ অতিক্রম করতে চাইলে ইরানের নৌবাহিনী বাধা এবং ফেরত যাওয়ার নির্দেশ দেয়। জাহাজটি বেশ কিছুক্ষণ প্রণালীতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় পুনরায় আরব আমিরাতের মিনাসাকার বন্দরে ফেরার জন্য রওনা দেয়। 31 জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে প্রায় 40 দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে 10 এপ্রিল বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীতে পৌঁছালেও অতিক্রমের অনুমতি মেলেনি। বিশ্ব বাণিজ্য অল্প কয়েকটি জলপথের ওপর অত্যন্ত নির্ভরশীল। ভূ রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে প্রতিটি পথ ঝুঁকির মুখে। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা স্পষ্ট করে দিয়েছে এইসব জলপথের গুরুত্ব। ইরানে হামলা ও সর্বোচ্চ নেতাকে হত্যার জবাবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এক প্রকার বন্ধ করে রেখেছে ইরান। আইআরজিসির অনুমোদন ছাড়া এই প্রণালী পার হতে পারছে না কোনো জাহাজ। এর ফলে টালমাটাল বিশ্ব জ্বালানি তেলের বাজার। বিশ্ব বাণিজ্য হরমুজ প্রণালীর মতো অল্প কিছু সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল, যেগুলোকে সামুদ্রিক বটলনেক্স বা চলাচলের সরু পথ বলা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কৌশলগত জ্বালানি পথ হল হরমুজ প্রণালী। ইরান নিয়ন্ত্রণাধীন এ পথ পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে যুক্ত করেছে। সমুদ্র পথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় 39% এবং প্রাকৃতিক গ্যাসের 19% এই পথ দিয়ে পরিবহন করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুয়েজ খাল। মিশরের নিয়ন্ত্রণে থাকা এই পথ লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করেছে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে যাত্রাপথ অন্তত 10 দিন কমিয়ে দেয়। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের 10% এই খাল দিয়ে হয়। এর মধ্যে কন্টেইনার পরিবহনের 22%, যানবাহন চলাচলের 20% এবং ক্রুড তেলের 10%। 2021 সালে একটি বড় জাহাজ এই সরু খালে আটকে যাওয়ায় 6 দিনে প্রায় $10 বিলিয়ন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা পানামা খাল বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 2.5% নিয়ন্ত্রণ করে। কন্টেইনারজাত পণ্য, গাড়ি ও উচ্চ মূল্যের কার্গো এই খাল দিয়ে বেশি পরিবহন হয়। যুক্তরাষ্ট্রের মোট কন্টেইনার কার্গোর 40% এই খালের মধ্যে দিয়ে যায়, যার বার্ষিক মূল্য $270 বিলিয়ন। সিঙ্গাপুরের পাশে অবস্থিত মালাক্কা প্রণালী বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের 24% এই পথ দিয়ে হয়। সমুদ্র পথে অপরিশোধিত তেলের 10% এবং অটোমোবাইল বাণিজ্যের 26% এই পথ দিয়ে পরিবহন হয়। এই প্রণালী চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জ্বালানির প্রধান প্রবেশ পথ। চীনের তেলের প্রায় 80% এ পথ দিয়ে আসে।
কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরে যাওয়ার একমাত্র সমুদ্রপথ তুরস্কের বসফরাস প্রণালী, মারমারা সাগর এবং দার্দানেলিস প্রণালী নিয়ে গঠিত। এই প্রণালীর মাধ্যমে ইউক্রেন, রাশিয়া এবং রোমানিয়া থেকে বিশ্বের মোট গম রপ্তানি প্রায় 20% পরিবহন করা হয়। এই প্রণালীগুলোতে প্রবেশাধিকার সামরিকভাবে নিয়ন্ত্রণ করে তুরস্ক। পুরো বিশ্বে অন্তত 24টি কৌশলগত সামুদ্রিক পয়েন্ট বা সমুদ্রপথ আছে। ভূ রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, জলদস্যুতা ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে প্রতিটি প্রণালী ঝুঁকির মুখে। হরমুজ প্রণালীতে চলমান সংকট এই ঝুঁকি স্পষ্ট করেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। বৃক্ষ নিধনের ফলে অস্তিত্ব সংকটে পাহাড়ের জীববৈচিত্র্য, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বন্য প্রাণী এখন বিপন্ন বলে মনে করছেন পরিবেশবিদরা। মানুষের নানামুখী কর্মকাণ্ডে সংকুচিত হয়েছে বন্যপ্রাণীর আবাসস্থল, সেই সাথে কমছে এদের সংখ্যা। কিছু প্রজাতি ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে পরিণত হয়েছে, আর কিছু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। বন্যপ্রাণীর যে প্রজাতিগুলো টিকে আছে সেগুলোও বর্তমানে বিপন্ন। চট্টগ্রাম উত্তর বন বিভাগের তথ্য অনুযায়ী 2015 সালের রেড লিস্ট জরিপে থাকা বাংলাদেশে 31 প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এর মধ্যে 11টি স্তন্যপায়ী, 19টি পাখি ও 1টি সরীসৃপ। হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে রয়েছে বনগরু, সম্বর হরিণ, বন্য মহিষ, গন্ডার, চিতাবাঘ, উল্লুক, লজ্জাবতী বানর, তক্ষক ও রাজধনেশ পাখি। এছাড়া সংকটাপন্ন প্রাণীর মধ্যে রয়েছে হাতি, হরিণ, সজারু, হনুমান, বনমোরগ, মথুরা, শঙ্খিনী ও বনছাগল। এই যে বাগান ধ্বংসের কারণে খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, পাহাড়ের শুষ্কতা, মানে যেভাবে হলো তার তাপ বৃদ্ধি পাচ্ছে, বন্যপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। বন্য হাতির সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। যাও কিছু হাতি যেগুলা রয়েছে মানুষের অত্যাচারে, সে হাতিগুলা ইন্ডিয়া পার হয়ে চলে যাচ্ছে। বিভিন্ন ধরনের বনায়ন পরিবেশ রক্ষা করতে না পারার কারণে বনায়ন ধ্বংসের ফলে দেখা যাচ্ছে যে আপনার এই যে প্রচুর পরিমাণে সেগুন বৃক্ষরোপণ করা হচ্ছে, এগুলোর ফলে আসলে বন থেকে প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে। পাহাড়ের ইকোসিস্টেম সুরক্ষায় সকলের এগিয়ে আসার কথা বলেন বন্যপ্রাণী সংরক্ষক। মাটির যেই উর্বরতা, মাটির যেই মাইক্রো অর্গানিজমগুলো, এটা যে কতটা জরুরি ওই জায়গাটা আমরা রাখতেছি না। আমরা বলছি কি টপ সয়েল, যেটা টপ সয়েল নষ্ট হয়ে যাচ্ছে। টপ সয়েলটা হচ্ছিল যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটাই নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমরা কোনোভাবে জীবনটা পাচ্ছি না এবং দিন দিন তো ধ্বংসের পথে। তো এইগুলো বন্ধ আমাদের করাটা খুবই জরুরি। কোনো বন্যপ্রাণী আহত হলে বা ক্ষতিগ্রস্ত হলে সেটাকে রেস্কিউ করে প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে উপযুক্ত পরিবেশে এটাকে আবার মুক্ত করা হচ্ছে এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। তারা জানান পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ, সম্মিলিত উদ্যোগ। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তা কক্ষ। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু, নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় পারমাণবিক ও মহাকাশ সংক্রান্ত তথ্য ভাণ্ডারে এইসব বিজ্ঞানীর প্রবেশাধিকার ছিল বলে জানা গেছে। তারা সবাই 2023 সাল থেকে 2026 সালের মধ্যেই মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার 34 বছর বয়সী বিজ্ঞানী অ্যামি এস ক্রিসকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তদন্তের নির্দেশ দিলেন ট্রাম্প। স্প্যানিশ কোপা দেল রের ফাইনালে আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। দিয়েগো সিমিওনের শিষ্যদের সামনে সুযোগ এক দশকের খরা কাটিয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার। অন্যদিকে 2020-21 মৌসুমে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ আরও একবার বাজিমাত করতে মরিয়া। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি কাল থেকে কার্যকর। জ্বালানি তেল সংকটে প্রভাব পরিবহন ও কৃষি খাতে, পণ্য সরবরাহে বিঘ্ন। দেশের 6 জেলায় বজ্রপাতে 12 জনের প্রাণহানি, সুনামগঞ্জেই 5 জন। হরমুজ প্রণালী খুলে দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফের বন্ধ করে দিয়েছে ইরান।
এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।